আক্রমণ করলো। মানে কি? ওটা কোনো সাধারণ বিড়াল ছিল না। মানে তুই ঠিক কি বলতে চাচ্ছিস, একটু খুলে বলতো। আমরা এখন যে রুমে আছি, এই রুমটা বাড়ি তৈরি করার সময় থেকে কাঠ আর লাকড়ি রাখার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আমি পাশেরই একটি ছোট্ট ঘরে চৌকি পেতে থাকতাম। পরে বাবা মা ছোট্ট ঘরটাকে কাঠ আর লাকড়ি রাখার ঘর হিসেবে ব্যবহার করবে বলে ঠিক করে। আর এই ঘরটা পরিষ্কার করে রং করে আমি আর মিশুকে থাকার ব্যবস্থা করবে বলে সিদ্ধান্ত নেয়। মিশুক আমার চাচাতো ভাই। দুই ভাইকে একই জায়গায় থাকার জন্য এই সিদ্ধান্ত। তো বাবার কথা মতো মিশুক আর আমরা নিজেরাই ঘর পরিষ্কার করার কাজ শুরু করে দিলাম। তার পরের দিন পাটুল বাজার থেকে রং করার জন্য সকল জিনিসপত্র কিনে আনলাম। তার আগে ঘর পরিষ্কার করলাম। সব লাকড়ি কাঠগুলো পাশের ঘরে স্থানান্তর করলাম। আমরা যখন একটু ক্লান্ত হয়ে পড়লাম, ঘরের দরজাটা একটু ভিজিয়ে এক কোণে বসে থাকি। মিশুক একটা সিগারেট জ্বালায়। মিশুক যেই না ম্যাচটা জ্বালায়, অমনি ঘরটার এক পাশের একটা তাকে একটি কলসি ছিল, সেটা সজোরে মাটিতে আছড়ে পড়ে। আর ঘরের দরজা সজোরে একটা বাড়ি খেয়ে খুলে যায়। মনে হলো একটা দমকা বাতাস এসে সেটাকে খুলে দিয়েছে, কিন্তু না, সেখানে কোনো বাতাস ছিল না। একটু খটকা লাগলেও আমরা বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাইনি। যা হোক, এই ঘটনার পরে আর কোনো সমস্যা হয়নি। আমরা ভালোভাবেই ঘর পরিষ্কার করে রং করে থাকার ব্যবস্থা করে নিই। খাট, আলমারির শোকেস আর কম্পিউটারের টেবিল সব নিয়ে এসেছি। সেই ঘরে মিশুক আর আমি থাকতে শুরু করলাম। এই পর্যন্ত ভালোই চলছিল। মিশুক নলডাঙ্গা স্টেশনের কাছে একটা কাপড়ের দোকানে কাজ করে। দোকানে যেদিন মাল আসে সেদিন মাল গোছাতে গোছাতে অনেক রাত হয়। তাই যেদিন মাল আসে সেদিন সে দোকানেই থেকে যায়। ঠিক এমনই একদিন মিশুককে তার কাজের জন্য দোকানে রাতে থাকতে হয়, আর বাড়িতে ছিলাম আমি একা। আমি প্রতিদিনের মতো কম্পিউটারের সামনে বসে আছি, হাতে সিগারেট, কফির মগটা পাশেই রাখা ছিল। আমি মিশুককে ফেসবুকে নক করি। কিরে, কখন আসবি? ভাই, আজ বাড়িতে আসবো না, দোকানে মাল এসেছে। তুমি ভালো করে দরজা লাগিয়ে ঘুমিয়ে যেও। আমি বিছানায় গিয়ে লাইটটা অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। আমি পানি খাবার জন্য উঠেছি। হালকা বাথরুমও চেপেছে। উঠে দেখলাম পাশেই মিশুক শুয়ে আছে। তাকে ডাকলাম। মিশুক কোনো সাড়া দিল না। ঘুমের ঘরে ভুলেই গিয়েছিলাম যে মিশুকের আজকে ফেরার কথা ছিল না, কিন্তু এই তো, সে এখানেই শুয়ে আছে। যাক, এত কথা না ভেবে বাথরুম সেরে পানি খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল 7:30। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কম্পিউটারের সামনে বসে আছি। এমন সময় মিশুক ঘরে ঢুকলো। আমি বললাম, কখন উঠেছিস আর উঠে কোথায় গিয়েছিলি? মিশুক এটা শুনে হতবাক হয়ে গেল। সে বলল, কি বলছো তুমি? আমি তো এই মাত্র দোকান থেকে ফিরলাম। তোমাকে তো কাল রাতে মেসেঞ্জারে নক দিয়ে বলে দিলাম। হঠাৎ আমার সব মনে পড়ে গেল। তাহলে কাল রাতে আমি কাকে পাশে নিয়ে শুয়েছিলাম, আর কাকেই বা রাতে ডেকেছিলাম? আমি বললাম, বিশুক, কাল রাতে আমার সাথে একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা? তারপরে গতকাল রাতে সেই ঘটনা খুলে বললাম মিশুককে। মিশুক ভয়ে জড়সড় হয়ে গেল। বিষয়টি আমরা বাবা মাকে জানালাম। বাবা মা শুনে চিন্তায় পড়ে যান। পরের দিন ছিল শুক্রবার। বাবা একজন কবিরাজকে সেসব জানালে কবিরাজ সন্ধ্যার পরে আসবে বলে জানায়। সন্ধ্যা 7টায় বাড়িতে কবিরাজ আসে। আমি, মিশুক, বাবা মা আর বাড়ির লোক সবাই, মানে আমার দুই ভাই, বড় ভাই রবিউল, ছোট ভাই আশিক, সবাই উপস্থিত। সেই নতুন ঘরে, যে ঘরে আমি আর মিশুক থাকি, সেই ঘরে আমাকে মেঝেতে বসিয়ে আমার সামনে একটা চিত্র আঁকা হয়। একটা ত্রিভুজ চিত্র, তার ভেতরে মানুষের মতো আকৃতি একটা ছবি।
এবার গোদানকে হাজির করানোর চেষ্টা করা হচ্ছে। আমার এটুকুই মনে ছিল, বাকিটা আমি মিশুক আর বাড়ির সবার কাছ থেকে শুনেছিলাম। ঠিক 15 মিনিট পরে আমার শরীরটা থরথর করে কাঁপতে শুরু করেছিল। ঘরের বাতিগুলো জ্বলানিভা করছিল। মিশুক সেগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কি করার, ঘরের বাইরে তো যাওয়া যাবে না। মিশুক দেখলো আমার চোখ রক্ত লাল আর গালে একটা কাটা দাগ, কাটারা দিয়ে রক্ত পড়ছে। আমার নাকি কণ্ঠস্বর বদলে গিয়েছিল। আমি বলতে শুরু করলাম, কেন ডেকেছিস আমায়? কে তুই? কেন ওর পিছু নিয়েছিস? কি চাস? আমার ওকে ভালো লাগে, আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তুই এখানে কেন এলি? আমি এই জায়গাতেই থাকি 400 বছর ধরে। এই জায়গায় এই ছেলের বাবা বাড়ি করার আগে এই জায়গাটা কবরস্থান ছিল, আর ঠিক এই জায়গাটাই ছিল একটা বড়ই গাছ। আমি সেই গাছেই থাকতাম। ওর বাবা বাড়ি করার সময় গাছটা কেটে ফেলে। আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই আমি এই ঘরে থাকা শুরু করলাম। তারপর এই দুই ছেলে এই ঘরে থাকতে শুরু করেছে। এরা দুজনই সিগারেট খায়, আগুন জ্বালায়। আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কখনো কিছু করিনি। শুধু আমি ইকবালকে ভালোবাসি, তাই নইলে কবেই এই দুটাকে পুঁতে দিতাম। কবিরাজ বলল, তাকে ছেড়ে চলে যেতে হলে তুই কি নিবি বল। না, আমি যাব না। কিন্তু গোদান নাছর বান্দা, সে যাবেই না। আরো কিছুক্ষণ চেষ্টা করার পর সে যেতে রাজি হলো। তবে একটা লাল গামছা, লাল দেশি মোরগের রক্ত, আর যদি কোনো প্রাণী এই বাড়িতে জবাই করা হয়, সেটা যেদিনই হোক না কেন, সেটার রক্ত, পা, পালক